সবকিছু শেষ, কোনো লড়াই নেই, কোনো যুদ্ধ নেই, কিচ্ছু নেই। তখন কাইল বলে, সবকিছু এত নীরব কেন? মনে হচ্ছে এই দুনিয়ায় শুধু আমিই বেঁচে আছি। আমি যাদেরকেই বাঁচানোর চেষ্টা করেছি তারা এখন কেউই বেঁচে নেই। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি নতুন একটি এনিমের এক্সপ্লেইন। এই এনিমেটার নাম হলো নিউ সাগা, আর এটা 2025 সালে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই গল্পের মেইন কনসেপ্টটা হলো আমাদের মূল চরিত্র তার জীবনের সবকিছু হারিয়েছে। তার দেশ, তার বাড়িঘর, তার পছন্দের মানুষ, এমনকি তার পরিবারকেও তার হারাতে হয়েছে। আর তার জীবন এখন সম্পূর্ণ শূন্য, কিন্তু সে তার জীবনে আরেকটি সুযোগ পায় তার সম্পূর্ণ দুনিয়াকে রক্ষা করার। তো আমরা এই গল্পে দেখবো সে তার জীবনকে কিভাবে বদলায়। বাই দ্য ওয়ে গাইস, একজন সাবস্ক্রাইবারের ডিমান্ডে এই এনিমেটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমরা এক্সপ্লেন করব নিউ সাগা এনিমের এপিসোড 1। গল্পের শুরুতেই স্টোরি টেলার বলে কিছু মানব প্রজাতি, যেমন হিউম্যান, এলফ, ডর্ফ, যারা আলোর আশীর্বাদ প্রাপ্ত, অন্যদিকে মনস্টার জাতি, যারা সংখ্যায় অনেক কম কিন্তু অন্ধকারের আশীর্বাদ প্রাপ্ত, আর তাই তারা অনেক শক্তিশালী। এই দুই পরাশক্তি হাজার বছর ধরে একে অপরের বিরোধিতা করছে, যার কারণে বিশাল মহাদ্বীপ লিউন্ডার্স দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যদিও 300 বছর আগে নতুন ডিমন কিং এসে রাজ্যভার গ্রহণ করে, তখন থেকে হিউম্যানসরা অনেক শান্তিতে বসবাস করছে। কিন্তু 2826 সালের 5ম মাসে এই শান্তি শেষ হয়ে যায়। মনস্টার জাতির এক নতুন রাজা আসে। তার শাসনকালে ডিমনরা মানব জাতির উপর মহাযুদ্ধের ঘোষণা করে। এতে ডিমনরা তখন অল আউট অ্যাটাক শুরু করে, আর এই যুদ্ধ ইতিহাসের পাতায় মহান আক্রমণ নামে পরিচিতি পায়। মনস্টাররা তাদের জীবনের কোনো পরোয়া না করে সর্বস্ব দিয়ে মানব জাতির উপর আক্রমণ করে। এতে মানব জাতির অনেক রাষ্ট্র চোখের পলকেই ধূলিসাৎ হয়ে যায়। 2827 সালের 4র্থ মাসের মধ্যে মানব জাতির সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র গার্গেন সাম্রাজ্য, যাদের সোলজার্সরা সবচেয়ে শক্তিশালী, সেই রাজ্যের সব বাহিনী ধ্বংস হয়ে যায়। তারপর যখন মানব জাতির পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল, তখন হিউম্যানস তাদের শেষ চেষ্টা করে। তারা তাদের বেঁচে থাকা সোলজার্সদের একত্রিত করে এবং ডিমনদের বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে আক্রমণ করে। ওই সময় সুইসাইড স্কোয়াড নামে একটা গ্রুপ ডিমন কিংকে মারার উদ্দেশ্যে তার প্রাসাদে ঢুকে পড়ে। তারপর ওই সুইসাইড স্কোয়াডের কিছু ফাইটিং সিন দেখানো হয়। এরপর আমরা দেখি আমাদের মূল চরিত্র এবং তার সাথীরা ডিমনদের প্রাসাদের ভিতরের দিকে দৌড়ে যাচ্ছে। তখন তাদের উপর অনেক ভয়ঙ্কর একটি ডিমন আক্রমণ করে। তারপর তাদের মধ্যে একজন ওই ডিমনটির প্রতিদ্বন্দ্বিতা করতে তার সামনে গিয়ে দাঁড়ায়। গাইস, আপনারা এই চরিত্রটাকে অবশ্যই মনে রাখবেন, এর নাম থেরন। এই পাগলাটা সেই ডেঞ্জারাস। তখন সে বলে, তোমরা যাও, একে আমি দেখে নেব। তারপর তারা ওই স্থান থেকে চলে যায়। আমাদের প্রধান চরিত্র এবং ওই জাদুকর মেয়েটি অনেক বড় একটি দরজার সামনে এসে দাঁড়ায়। সে একটি পোষণ পান করে, এতে তার চোখ লাল হয়ে যায় এবং তারপর তারা দুজনে ওই কক্ষের ভিতরে প্রবেশ করে। তারা ওই কক্ষে প্রবেশ করে একটা চকচক করা রেড স্টোন দেখতে পায়। তখনই উপর থেকে অনেকগুলো অ্যাটাক একসাথে আসতে শুরু করে। বাই দ্য ওয়ে গাইস, আমাদের এই প্রধান চরিত্রের নাম হলো কাইল এবং এই জাদুকর মেয়েটির নাম হলো উর্জা। তো কাইল ওই অ্যাটাকগুলো প্রতিরোধ করতে করতে একটা সময় পর কাইলের ওপর অসাবধানতাবশত একটা অ্যাটাক এসে তার উপর পড়তেই যাবে। তখন উর্জা কাইলের সামনে এসে পড়ে এবং সেই অ্যাটাকটি উর্জাকে অ্যাবজর্ব করে ভ্যানিশ করে দেয়। তারপর আমরা একটা মনস্টার ক্রিয়েচার দেখতে পাই যার উইংস আছে এবং সে কাইলের উপর অ্যাটাক করতে শুরু করে, আর ওই সকল অ্যাটাককে কাইল এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপর আমরা দেখি কাইল তার সোয়ার্ডের সাথে কথা বলছে। কাইল তার সোয়ার্ডকে জিজ্ঞেস করে এটা কিরকম অ্যাটাক ছিল। তখন কাইলের ওই সোয়ার্ডটি বলে এটা ছিল এলিমিনেশন ম্যাজিক। এই অ্যাটাকটা থামানো সম্ভব নয়, আর এটা যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে। তখন কাইল বলে তাহলে এখন শুধু একটাই পথ বাকি আছে, ম্যাজিক ট্রেজার ইউজ করতে হবে। তখন তার সোয়ার্ড বলে আমাদের রাজা যদি তার জীবন বিপন্ন করে লড়াই করতেই চায়, তাহলে আমিও তার সাথে আছি। এখানে মানব জাতির মধ্যে বেঁচে যাওয়া যে সকল আর্মিরা লড়াই করছে তাদের রাজা হয়তো কাইল, এই কারণেই সোয়ার্ড তাকে কিং বলছে। যাই হোক, এটা যেহেতু গল্পের মাঝখানে রয়েছে, তো যেভাবে আছে সেভাবেই বলে যাব। তখন কাইলের সোয়ার্ড ওই বিশেষ অ্যাটাকের স্পেলটি পড়তে শুরু করে। এরপর কাইল তার সোয়ার্ড দিয়ে অনেক বড় একটা লাইটনিং অ্যাটাক করে ওই ক্রিয়েচারটির ওপর। তখন ক্রিয়েচারটি ধ্বংস হয়ে যায়। এরপর তার সোয়ার্ডও মারা যায়। এই অ্যাটাকটি
একবারে করা সম্ভব, এরপর ওই সোয়ার্ড আর কথা বলতে পারবে না। সবকিছু শেষ, কোনো লড়াই নেই, কোনো যুদ্ধ নেই, কিচ্ছু নেই। তখন কাইল বলে সবকিছু এত নীরব কেন? মনে হচ্ছে এই দুনিয়ায় শুধু আমিই বেঁচে আছি। আমি যাদেরকেই বাঁচানোর চেষ্টা করেছি তারা এখন কেউই বেঁচে নেই। আমার ঘর, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার কাছের লোকেরা সবই হারাতে হয়েছে আমাকে, আর সব শেষে আমাকেও। কিছুক্ষণ পর কাইল দেখতে পায় তার সামনে থাকা রেড স্টোনটি চকচক করছে। সে তার হাতে ওই রেড স্টোনটি উঠিয়ে নেয়। তখন আমরা দেখি সবকিছু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এমনটা মনে হচ্ছে যে কাইল এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে চলে যাচ্ছে। তারপর আমরা দেখি অনেক সুন্দর একটা সকাল এবং কাইল একটি রুমের মধ্যে শুয়ে আছে। কাইল উঠে বসে এবং বলে, আমি কি আমার কক্ষে আছি? তারপর সে তার জানালার পর্দা সরিয়ে দেখে তার শহর যেমন ছিল তেমনই আছে, কিন্তু সে তখনই এক মুহূর্তের জন্য একটা ভীষণ দেখে তার শহর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তখন সে কান্না করে দেয় এবং বলে, মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। তখনই তার কক্ষে একটি মেয়ে এসে বলে, আর কতক্ষণ ঘুমাবে, উঠে পড়ো। তখন সে দেখে কাইল আগে থেকেই জেগে আছে। তখন কাইল তাকে দেখে একটু চমকে যায়, আর এই মেয়েটির নাম হলো লিজে। তখন লিজে কাইলকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কি হয়েছে তোমার? এরপর কাইল তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে, বুঝেছি, এটা একটা স্বপ্ন। তখন লিজে লজ্জায় লাল হয়ে যায়। লিজে বলছে, আমাকে ছেড়ে দাও, কিন্তু কাইল তখনও তাকে অনেক শক্ত করে জড়িয়ে রেখেছে এবং বলে, হোক এটা স্বপ্ন, তবুও আমি তোমাকে একবার তো দেখতে পেয়েছি। এরপর কাইল এবং লিজে বিছানার উপর পড়ে যায়। তখন লিজে রেগে যায় এবং কাইলকে অনেক জোরে একটা ঘুষি মারে। তারপর লিজে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কি করছিলে? আর আমরা তো এখনো অ্যাডাল্ট নই, বেয়াদব একটা। এরপর লিজে ওখান থেকে চলে যায়। তখন কাইল বলে, এটা কি হলো? আমার তো পেটে ব্যথা করছে, তার মানে এটা কি স্বপ্ন নয়? তখন সে তার বিছানায় ওই রেড স্টোনটি দেখতে পায় এবং সে ওইটা হাতে নিয়ে বলে, তার মানে এটা স্বপ্ন নয়। তারপর সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমার বয়সও আগের থেকে অনেক কম মনে হচ্ছে, আর আমি তো অনেক আহত ছিলাম, আমার ক্ষত দাগগুলো কোথায়? আর এটা যদি স্বপ্ন নাই হয়ে থাকে তাহলে কি এটা? শহর সম্পূর্ণ আগের মতোই আছে, লিজেও জীবিত আছে, আর আমার বয়সও অনেক কমে গেছে। তাহলে আমি কি অতীতে এসে পড়েছি? কিন্তু এগুলো অসম্ভব, এসব কিছু এই রেড স্টোনটার জন্য হয়নি তো? এসব বিষয় ভাবতে ভাবতে তার ক্ষুধা পেয়ে যায়। তখন সে ডাইনিং রুমে যায়। তারপর কাইল দেখে টেবিলের ওপর অনেক সুস্বাদু খাবার রাখা। সে বলে, মনে হয় লিজে এগুলো আমার জন্য তৈরি করেছে, কারণ আমি আর আমার মা খাবার তৈরি করতে পারি না বিধায় লিজে এসে আমাদের জন্য খাবার তৈরি করে দিয়ে যায়। তখন সে খাবার টেস্ট করে দেখে অনেক সুস্বাদু হয়েছে। বলে, কতদিন হয়ে গেল ঠিক করে পেট ভরে খাবার খেতে পারি না। তারপর আমরা দেখি কাইল সব খাবারই খেয়ে নেয়। তখন ওইখানে থেরন এসে হাজির হয়। সে এসে দেখে কাইল সব খাবারই একা খেয়ে নিয়েছে। কিন্তু গাইস, এখানে আমার একটা প্রশ্ন হলো, থেরন কাইলের বাড়িতে কি করছে? যাই হোক, তখন থেরন বলে, আমি লিজের ভালো ভালো খাবার তৈরি করা দেখে ভেবেছিলাম পেট ভরে খাবো, কিন্তু তুমি সব একাই খেয়ে নিলে। তখন কাইল জিজ্ঞেস করে, এটা কোন সাল এবং কত তারিখ? থেরন বলে, এটা 2823 সালের 5ম মাসের 24 তারিখ। তখন কাইল বলে, তুমি সত্যি বলছো? থেরন বলে, হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর আজ তো তোমার জন্মদিন, তাই না? আচ্ছা যাও, আমি মনে করব আজকের সব খাবার তোমার জন্মদিনের উপহার ছিল। তখন কাইল বলে, তুমি কতটা খারাপ, আমার খাবার আমাকেই গিফট করছো। তখন থেরন বলে, ক্ষুধা তো অনেক পেয়েছে, দেখি লিজের কাছে গিয়ে হাত পা ধরলে কোনো খাবার দেয় কিনা। তারপর থেরন চলে যায় এবং কাইল ভাবছে, এ কখনো বদলাবে না, সে অন্যকে দিয়ে কাজ করানোর জন্য যে কোনো কিছু করতে পারে, এখন আমার কি করা উচিত? তারপর কাইল একটা আন্ডারগ্রাউন্ড লাইব্রেরিতে যায় এবং সেখানে আমরা তার মাকে দেখতে পাই। তখন কাইল তার মাকে দেখেই অনেক ভয়ঙ্কর একটা ভীষণ দেখে, তার মাকে অনেক নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তখনই তার মা কাইলকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি তো ডাকলেও আসো না। তখন কাইল বলে, কি যে বলেন, এখন তো সকাল হয়ে গেছে, আপনি কি আবারও সারা রাত বই পড়ছিলেন? তার মা বলে, সকাল হয়েও গেল, এখানে থাকলে সময় যে কিভাবে কেটে যায় তা বোঝাই যায় না। তখন কাইল বলে, আমি আপনার কাছ থেকে ম্যাজিকের বিষয়ে কিছু জানতে চাই। তখন তার মা বলে, কি জানতে চাও? জবাব দিতে পারবো কিনা বলতে পারি না। কাইল বলে, আপনি তো এই দেশের হাতে গোনা কয়েকজন ম্যাজিশিয়ানের মধ্যে একজন, ম্যাজিকের বিষয় আপনি যা জানেন আমার মনে হয় না আর কেউ তা জানে। তখন কাইল জিজ্ঞেস করে, এমন কোনো ম্যাজিক আছে যেটার মাধ্যমে অতীতে যাওয়া যায়? তার মা বলে, অবশ্যই আছে গাইস, এই এনিমেটা অনেকটা রিজিরোর মতো, কিন্তু রিজিরোর টাইম লুপের হাইপ এর থেকে অনেক বেশি। আমার ইচ্ছা ছিল রিজিরোটা এক্সপ্লেন করার, কিন্তু এর কিছু দৃশ্য দেখানো সম্ভব নয়। যাই হোক, চেষ্টা করব কোনো এক সময় রিজিরোর এক্সপ্লেনটা আনার। গল্পে ফেরা যাক।
তখন তার মা বলে, অনেকেই হয়তো জানে না, কিন্তু এমন ম্যাজিক অবশ্যই আছে যার মাধ্যমে অতীতে যাওয়া সম্ভব, কিন্তু ওই ম্যাজিকটা হাইড করে রাখা, তাই ওই ম্যাজিকটা কেউ ইউজ করতে পারে না, তার জন্য বিশেষ ধরনের ম্যাজিক্যাল পাওয়ার প্রয়োজন। কাইল বলে, ম্যাজিক পাওয়ার লাগবে? কাইলের মা বলে, আমি মনে করি ইতিহাসের সবচেয়ে মহান জাদুকরও যদি তার সব ম্যাজিক্যাল পাওয়ার একসাথে নিয়ে আসে, তারপরও সে 1 সেকেন্ডের জন্য অতীতে যেতে পারবে না। কাইল বলে, তাহলে হয়তো এমন কোনো ম্যাজিক ম্যাটেরিয়ালস আছে যার মাধ্যমে হয়তো অতীতে যাওয়া সম্ভব। কাইলের মা বলে, এমনটাও হতে পারে। তুমি কি এর মাধ্যমে কোনো ম্যাজিক স্টোনকে বোঝাতে চাইছো? কিন্তু তবুও এতটা শক্তি জমা করতে 1000 বছরেরও বেশি সময় লেগে যাবে। কাইল বলে, কোনো হিডেন ট্রিকও তো থাকতে পারে, এমন কোনো লুকানো কৌশল? কাইলের মা বলে, হিডেন ট্রিক যার মাধ্যমে জীবনী শক্তিকে ম্যাজিক্যাল পাওয়ারে রূপান্তর করা যায়, এরকম আইডিয়া তুমি কোথায় পেলে? কাইল বলে, আমি একটা বইতে পড়েছিলাম, কিন্তু বেশি কিছু জানি না। কাইলের মা বলে, হিডেন ট্রিক থাকলেও এটা অসম্ভব, তার জন্য এই মহাদ্বীপের অর্ধেক লোককে উৎসর্গ করতে হবে। তখন কাইল বলে, অর্ধেক মহাদ্বীপ প্রাণ শূন্য হয়ে গেলে এটা সম্ভব। তারপর তার মা বলে, এমন কোনো ক্যাটালিস্টও নেই যেটা অতীত ভ্রমণের শক্তিকে সামলাতে পারবে। তারপর সে একটি বই বের করে বলে, যদি এরকম কিছু থাকেও তাহলে এই বইতে থাকতে পারে। তখন সে বইয়ের একটি পাতা বের করে বলে, শুধু বিখ্যাত ডিভাইন ড্রাগনদের হৃদয়ের মাধ্যমেই এটা করা সম্ভব। তখন স্টোরি টেলার বলে, অনেক আগে জাদুই সাম্রাজ্য জার্লেস ওই ডিভাইন ড্রাগনের হৃদয় এবং অসীম শক্তির মাধ্যমে হাজার হাজার বছর সমৃদ্ধি পেয়েছিল, কিন্তু এক সময় তার ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে, আর সেই সময়টাই ছিল ওই সাম্রাজ্যের ধ্বংসের শুরু। কাইলের মা বলে, আমি নিশ্চিত যে ডিভাইন ড্রাগনের হৃদয় এতটা ম্যাজিক সামলাতে পারবে যার মাধ্যমে অতীতে যাওয়া সম্ভব, কিন্তু দুর্ভাগ্যবশত এরকমটা কেউ কখনো 1000 বছরেও দেখেনি। হতে পারে এটা ডিমনদের কাছে আছে। তখন কাইল তার পকেটে হাত দিয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছেন, হতে পারে। তখন কাইলের মা বলে, এটা ভালো ছিল। তুমি জানো, আমরা অনেক দিন পর এইরকম এত কথা বললাম। তুমি তো তোমার শর্ট প্র্যাকটিসও বন্ধ করে দিয়েছো, আর আমার থেকেও সবসময় দূরে দূরেই থাকো। কাইল বলে, বিষয়টা ওইরকম না মা, আর এমনটা হলে আমাকে ক্ষমা করে দিয়েন। কাইলের মা বলে, তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি, কিন্তু আজ মনে হচ্ছে তুমি একটু অন্যরকম হয়ে গেছো, যেন ভবিষ্যৎ থেকে আসা অন্য কোনো মানুষ। কাইল বলে, কি? কাইলের মা বলে, এমনিই বললাম। এরপর কাইলের মা বলে, অনেক ক্ষুধা পেয়েছে, লিজে কি খাবার তৈরি করেছে? কাইল বলে, করেছিল, কিন্তু আমি সব খেয়ে নিয়েছি। কাইলের মা এটা শুনে অবাক হয়ে যায়। কাইল বলে, অনেক ক্ষুধা পেয়েছিল তাই খেয়েছি। কাইলের মা বলে, ঠিক আছে, অসুবিধা নেই, আর আজ তো তোমার জন্মদিন তাই না? কাইল বলে, একজন মা তার ছেলের জন্মদিন কিভাবে বলতে পারে? কাইলের মা বলে, ঠিক আছে, তাহলে তুমি মনে করবে ওই খাবার তোমার জন্মদিনের উপহার ছিল। কাইল বলে, বুঝলাম না, সবাই আমার খাবারই আমাকে কেন উপহার দিচ্ছে? এরপর সিন শিফট হয়। কাইল একটা মনোরম পরিবেশে বসে আছে এবং সে ভাবছে, তাহলে আমি সত্যি অতীতে এসে পড়েছি। আমি বুঝতে পারছি না সে আমার থেকে আসলে কি চায়। তখন তার পেছনে লিজে এসে দাঁড়ায়। লিজে বলে, তাহলে তুমি এখানে? তখন কাইল তার সকালের ঘটনার জন্য ক্ষমা চায়। লিজে তাকে ক্ষমা করে দেয়। কাইল বলে, আমি সকালে একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই এরকম করেছিলাম। এখানে কাইল সকালে লিজেকে কাডেল করেছিল, তারা এই বিষয় নিয়ে কথা বলছে। লিজে জানতে চায় কি রকম দুঃস্বপ্ন ছিল। স্বপ্নে কি তুমি আমাকে মরে যেতে দেখেছো? কাইল বলে, হ্যাঁ, অনেকটা এরকমই ছিল। লিজে বলে, তার মানে তুমি এজন্যই এত ইমোশনাল হয়ে গিয়েছিলে? আচ্ছা ঠিক আছে, এরকমটা হলে আমি তোমাকে ক্ষমা করলাম। এমনিতেও আজ তোমার বার্থডে, হ্যাপি বার্থডে কাইল। তখন কাইল একটা অতীত দেখে, সে একটা ফিউচার দেখে। এটা একটা টাইম প্যারাডক্সের গল্প, আর যেহেতু সে ভবিষ্যৎ থেকে এসেছে কিন্তু সে অতীত দেখছে, তাহলে এটাকে আমরা তার ভীষণ বলবো। তখন কাইল আমাদের বলে, আমাদের শহর মনস্টারদের সীমানার সবচেয়ে কাছে, তাই তারা সর্বপ্রথম এখানেই অ্যাটাক করবে। ওই পিচাসগুলো আমাদের সম্পূর্ণ শহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আর তখন লিজেও মারা যায়। আর ওই দিনই আমি শপথ করেছিলাম লিজের প্রতিশোধ অবশ্যই নিব। এরপর লিজে কাইলকে অনেক জোরে জোরে ডাকতে থাকে। তখন কাইল তার ভাবনা থেকে ফিরে আসে। লিজে বলে, কি হয়েছে তোমার? আমি কিন্তু এখন ভয় পাচ্ছি। কাইল বলে, না কিছু হয়নি, আমি ছাড়া কেউ জানে না 3 বছরে এই জাতির সাথে কি হতে চলেছে, আর আমি যদি কিছুই করতে না পারি একই ঘটনা আবার ঘটবে, আর আমি সবকিছু আবার হারাবো, আমার পরিবার, আমার ঘর, আমার দুনিয়া, আর যাদের আমি ভালোবাসি। তখন কাইল চিৎকার করে বলে, আমি এসব আবার হতে দেব না। আমার ভাগ্যর সাথে
সম্পূর্ণ দুনিয়ার ভাগ্যই আমি বদলে দেব। তখন লিজে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন মনে হয় তার চোখে জ্বলজ্বল করছে অজানা আশার আলো। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই কাইল কি যেন একটা লিখছে। লেখা শেষ করে সে বলে, এটা আমার জন্য অনেক ভালো হবে। ভবিষ্যতের যা কিছুই আমার মনে আছে আমি সব এই বইয়ে লিখে রেখেছি, কিন্তু এখন আমার কি করা উচিত? আমি ভবিষ্যৎ থেকে 4 বছর পিছনে এসে পড়েছি। এখন থেকে ঠিক 3 বছর পরেই মনস্টাররা আমাদের শহরে অ্যাটাক করে দিবে। এ কথা কাউকে বললেও কেউ আমার কথা বিশ্বাস করবে না। ওই ডিমন কিংকে আমি আমার নিজের হাত দিয়ে মারবো, কিন্তু এটা করব কিভাবে? ভাগ্য যদি আমার সাথেও থাকে তবুও আমি এই অবস্থায় কিছু করতে পারবো না। প্রথমে আমায় নিজের শক্তি সম্পর্কে জানতে হবে। আর এভাবেই এই এপিসোডটি সমাপ্ত হয়। তো গাইস, আপনাদের কাছে এই গল্পের প্রথম পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অসাধারণ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন। অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।